আচ্ছা, আমি একটা আগেকার ডকুমেন্ট যেটাতে আমরা এগুলো অ্যাড করে রাখছিলাম সেটাতেই একটু কাজ করব। হ্যাঁ, না গতকাল না, গতকালও এইটাতেই মেবি করছি। এটাতে কিছু না, শুধু ওই স্টাইল শিটগুলো প্লাগইনের জন্য যে লিঙ্কগুলো করছিলাম না গতদিন, সেইটাতে আমরা করব। আগে আমরা ইনসার্ট করা শিখব, ভিউ করা শিখব, তারপরে এডিট ডিলিট, এই কয়টা শিখে তারপরে আমরা প্রজেক্ট করব। তো কালকে যে একটা প্রজেক্টে কতগুলো ভাগে ভাগ করছিলাম সেটাও তো বুঝতে পারছেন, তাই না? আজকে আমরা একটা ফর্ম তৈরি করব, যে ফর্ম থেকে ডেটা সাবমিট করলে আমাদের ডেটাবেজে যাবে। ফর্ম ডিজাইন বলেন আর ব্যাকএন্ডের ফ্রন্ট এন্ড বলেন। ব্যাকএন্ডের ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আমার একটা ফ্রন্ট এন্ড, মানে পাবলিকের জন্য একটা কি আছে, ওয়েবসাইট আছে, এটা পাবলিকেরা ভিউ করবে, যে কোনো ইউজার এসে ভিউ করতে পারে। বাট এইটার কন্ট্রোলিং পদ্ধতি একটা আছে, তাই না? কারণ ডাইনামিক্যাল ওয়েবসাইট। কন্ট্রোলিং বলতে অ্যাডমিন প্যানেল থাকবে, সেখান থেকে অ্যাডমিন যে ইনফরমেশনগুলো ইউজারকে দেখার প্রসেস করে দিবে বা দেখার জন্য পারমিশন দেবে, সেগুলোতে ভিউ হবে। একজন অ্যাডমিনের আবার যে ফ্রন্ট এন্ড দুই রকমের, তাই না? একটা হচ্ছে পাবলিকের জন্য আর একটা ব্যাক এন্ডের জন্য ফ্রন্ট এন্ড। মানে অ্যাডমিন কিভাবে অ্যাক্সেস করবে, সে তো আর কোড লিখবে না, তারও একটা ইউজার ইন্টারফেস থাকবে, সে ওই ইউজার ইন্টারফেসের উপর ডিপেন্ড করে কি করবে, তার অপারেশনগুলো সম্পন্ন করবে। যেমন একটা ডাটা ইনসার্ট দিতে হবে, সেই ডাটাটা ওই ব্যাক এন্ডের ফ্রন্ট এন্ডের ডিজাইন থাকবে, সেখানে ক্লিক করে কি করবে, ডাটাটা ইনসার্ট দেবে। এখন বিষয় হচ্ছে আমরা এই ফ্রন্ট এন্ডের জিনিসগুলো বা একটা ডেটাবেস তৈরি করতে হবে, যে ডেটাবেজের আমাদের কাজের উপর ডিপেন্ড করে ডেটাবেজে ডেটা থাকবে। ডেটাবেজের উপর ডিপেন্ড করেই আমাদেরকে ডিজাইনটা সম্পন্ন করতে হবে, যে কয়টা ফর্ম থাকবে, এই ফর্মের ফিল্ডগুলো কি কি থাকবে, এটা ডিপেন্ড করবে একটা ডেটাবেজের উপরে। ডেটাবেজ তো সবাই বুঝি, তাই না? কারো কি প্রবলেম আছে ডেটাবেজে? প্রবলেম আছে? ডেটাবেজে অনেকগুলো টেবিলের সমন্বয় কি গঠন করা হয় একটা ডেটাবেজ। অনেকগুলো টেবিল, হোয়াটস টেবিল? টেবিলে যেই ইনফরমেশনগুলো আমরা স্টোর করতে চাচ্ছি, সেই ইনফরমেশন স্টোর করার একটা গাঠনিক স্ট্রাকচার, কিভাবে আমি এই ইনফরমেশনগুলো স্টোর করব। যেমন আমাদের এখানে 50 জন স্টুডেন্ট আছে, এই 50 জনের স্টুডেন্টের কি কি ইনফরমেশন আমরা স্টোর করব। হতে পারে তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার অ্যাড্রেস, তাই না? এই যে আমরা এক একটি ইউনিক আইডেন্টিফায়ার কথা বলতেছি, এগুলো এক একটি কি ফিল্ড। এই ফিল্ডের সমষ্টি হচ্ছে এক একটি টেবিল। অনেকগুলো ফিল্ডের সমন্বয় গঠন করা হয় কি রো, আর অনেকগুলো রো এর সমষ্টি কি টেবিল। করার নাই? এটা একটা টেবিল যদি বিবেচনা করি, তাহলে এসএল নাম, সিরিয়াল নাম্বার, এটা তার কি ফিল্ড, এটা একটা ফিল্ড। তারপরে নেম,
রেজিস্ট্রেশন নাম্বার, এফ নেম, ফুল নেম, ফোন নাম্বার। একটা রয়ে দেখেন কতগুলো, 1 2 3 4 5, এই 5টি ফিল্ডের সমন্বয় গঠন করা হয়েছে। আর পুরোটা একটা টেবিল হিসেব করলে এই পুরো টেবিলটাতে কতগুলো রো আছে, অনেকগুলো রো এর সমষ্টি। তাহলে একটি রো অনেকগুলো ফিল্ডের সমষ্টি, একটি টেবিল অনেকগুলো রো এর সমষ্টি, আবার একটি ডেটাবেস অনেকগুলো টেবিলের সমষ্টি। তাহলে এক একটি টেবিল রিপ্রেজেন্ট করে কোন একটি বিষয়ের সুনির্দিষ্ট কিছু ইনফরমেশন। যেমন এই টেবিলটাকে আমি বললাম স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে এই টেবিলটা কি করে, স্টুডেন্টের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন সে স্টোর করে রাখে। আরেকটা টেবিলকে বললাম টিচার টেবিল, সেটা কি করবে, সেই টেবিলে টিচারদের, এখানে যত টিচার আছে বা ট্রেনার আছে তাদের ইনফরমেশনগুলো স্টোর করতেছে। আরেকটা টেবিল যদি বলি স্টাফ, সেই টেবিলে স্টাফের ইনফরমেশনগুলো কি করতেছে, বহন করতেছে। তো একটি ডেটাবেজে অনেকগুলো টেবিলের সমন্বয়। তো আমার একটা ফ্রন্ট এন্ড ইউজার অ্যাডমিন, সে যে ডেটাগুলো ইনসার্ট করবে সেই ডেটাগুলো অবশ্যই ডেটাবেজে ইনসার্ট করবে, তাই না? আসলে ওয়েব ডেভেলপমেন্ট বা ডাইনামিক্যাল ওয়েবসাইটগুলো ডিপেন্ড করে কার উপরে, আসলে ডেটাবেজের উপরে, তাই না? একটা ওয়েব ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইট, ডাইনামিক্যাল ওয়েবসাইট টোটালি ডিপেন্ড করে ডেটাবেজের উপরে। তার মানে কিছু তথ্য এই ডেটাবেজে সংরক্ষণ করা থাকবে, সেই সংরক্ষিত তথ্যগুলো কি হবে, ভিউ হবে। চাইলেই ডেটাবেজের ইনফরমেশন চেঞ্জ, টোটাল আমার ফ্রন্ট এন্ডের কন্টেন্ট চেঞ্জ। তাহলে সরাসরি সম্পর্কিত কার সাথে, ডেটাবেজের সাথে। এখন আমার চাহিদা কি ভিউ করব, কি দেখাবো, এটা ডিপেন্ড করবে ডেটাবেজের উপর বা আমাদের টেবিলের উপর বা টেবিলের ফিল্ডের উপর। মনে করেন আমি আমার ওয়েবসাইটের কোনো একটা পেজে আমি আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের লিস্ট দেখাতে চাচ্ছি, লাইক একটা স্টুডেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তার অ্যাড্রেস, এই কয়টা জিনিস ফ্রন্ট এন্ডে আমি দেখাতে চাচ্ছি। তাহলে এই ফ্রন্ট এন্ডে যে ডেটাগুলো দেখাতে চাচ্ছি সেই ডেটাগুলো আমার ওয়েবসাইট, আমার ডেটাবেজে থাকতে হবে, আমার ডেটাবেজে স্টোর করতে হবে। এই জন্য আমাকে একটা টেবিল তৈরি করতে হবে, তারপরে এই টেবিল অনুযায়ী আমাকে ডাটা ইনসার্ট দিতে হবে। ডাটা ইনসার্ট দেওয়ার জন্য এই টেবিলে যে ইনফরমেশনগুলো ইনসার্ট দিতে চাচ্ছি সে অনুযায়ী আমার ফিল্ড ক্রিয়েট করতে হবে বা ফর্ম ডিজাইন করতে হবে। সেই ফর্ম থেকে আমি সাবমিটকৃত ডেটাটা এই টেবিলে স্টোর থাকবে। এই টেবিল থেকে আবার আমার ফ্রন্ট এন্ড, যেটা ফার্স্ট টার্গেট, যে একটা পেজে আমার ইনফরমেশনগুলো দেখাতে চাচ্ছি সেই পেজে যাবে, তাই না? তাহলে একটা ফর্ম ডিজাইন হবে কার উপর ডিপেন্ড করে, টোটাল আমার এই ডেটা টেবিলটার উপরে আমার ফর্ম ডিজাইন হবে, যে আমি কি ফর্ম বা ফর্মের কি এলিমেন্ট আমি রাখবো। একটা ফর্ম হতে পারে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, তাই না, তার যাবতীয় ইনফরমেশন। তো ওই ফর্মটা ডিপেন্ড করে টোটালি আমি কি জিনিস স্টোর করতে চাচ্ছি, বা আমার টেবিলে কি ফিল্ড আছে, সে ফিল্ড এর ইনফরমেশন অনুযায়ী আমাকে কি করতে হবে, আমাকে একটা ফ্রন্ট এন্ড কার জন্য, অ্যাডমিনের জন্য ডিজাইন করতে হবে, যেন অ্যাডমিন লগ ইন করার পরে সেখানে এসে স্টুডেন্টের ইনফরমেশনগুলো সাবমিট করবে, সেটা ইউজাররা একটা পেজে দেখতে পাবে। বিষয়টা কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? তার মানে একটা সফটওয়্যার, কমপ্লিটলি একটা সফটওয়্যার ডিপেন্ড করে ডেটাবেজের উপরে। আমাকে একটা সফটওয়্যার তৈরি করতে হলে আমাকে অ্যানালাইসিস করতে হবে এই অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের জন্য আমি একটা সফটওয়্যার তৈরি করতেছি, সে অর্গানাইজেশনের চাহিদাগুলো কি ইনফরমেশন স্টোর করতে হবে, কি রিপোর্ট তারা চাচ্ছে,
কি কি ফ্যাসিলিটিস তারা অ্যাড করতে যাচ্ছে, সেই ফ্যাসিলিটিস সম্পর্কে আমাকে কমপ্লিটলি অ্যানালাইসিস করতে হবে। দেন তাদের যতটুকু সার্ভিস দেওয়া যায় ততটুকু সার্ভিসের উপরে আমাকে একটা ডেটাবেস ডিজাইন করতে হবে, টেবিল ডিজাইন করতে হবে, দেন আমাকে সফটওয়্যার তৈরি করতে হবে। মনে করি আমরা একটা ছোট্ট শপ ম্যানেজমেন্ট করতে চাচ্ছি। আমার একটা দোকান আছে, ঠিক আছে, আমার একটা শোরুম আছে, যে কোনো শোরুম হতে পারে। আমার একটা মনে করেন কাপড়ের দোকান আছে, যেখানে কি ব্যাপার, আমার কাপড়ের দোকানে ক্রেতারা আসে, এসে কাপড় কিনে নিয়ে যায়, আমি এক জায়গায় থেকে কাপড় নিয়ে আসি, বিজনেস এতটুকুই। আমি কিনে নিয়ে আসি, আমি সেল করি, এই দুইটাই আমার মেইন কাজ। কিন্তু এই দুইটা কাজ এর জন্য আমার কি কি সুবিধা থাকা লাগতে পারে। আমি একজন দোকানি হিসেবে আমি চাই কি, বা আমি একজন মালিক হিসেবে আমি চাই কি কি চাইতে পারি, আপনারা সেই জায়গায় আপনাকে কল্পনা করতে হবে। আমি যদি মালিক হতাম তাহলে কি কি আমি ফ্যাসিলিটিস চাইতাম। মনে করেন আমি অ্যাজ এ মালিক, আমার চাওয়াটা হচ্ছে আমি যে পারচেস করি প্রতিনিয়ত, কিসের জন্য, সেলের জন্য, সে পারচেস রেকর্ড থাকতে হবে টোটালি। আমি কোন কোম্পানির থেকে পারচেস গুলো করি তার হিস্টরি থাকতে হবে। ওই কোম্পানিগুলোতে আমি কিভাবে পেমেন্ট করছি তার হিস্টরি থাকতে হবে। এবং আমার পারচেসকৃত কোম্পানিদের সাথে লেনদেন বা কার কত টাকা বাকি আছে তার হিস্টরি থাকতে হবে। এই পারচেসকৃত প্রোডাক্টগুলো আমার কোম্পানিতে আসতে ভেহিক্যাল কস্ট কিরকম পড়ছে তার হিস্টরি থাকতে হবে। তারপরে এই পারচেসকৃত প্রোডাক্টগুলো পারচেস করার জন্য যে পেমেন্ট মেথড আমি ইউজ করছি সেটা কি, ক্যাশে, চেক, বিকাশ, এর হিস্টরি থাকতে হবে। তার মানে আমি যখন সফটওয়্যার ঢুকেই আমার পার্টসের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন এখানে পাই। আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি, এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে বা প্রোডাক্টটা দেখা যাচ্ছে কোনো জায়গায় ফাটা, আমাকে চেঞ্জ করতে হবে। এই প্রোডাক্টটা কার কাছ থেকে নিয়ে আসছি, এটাই তো ডিজিটাল। আমি এই প্রোডাক্টটা কার কাছ থেকে নিয়েছিলাম, কবে নিয়েছিলাম, কত টাকা দিয়ে নিয়েছিলাম, কোন দিন ডেলিভারি হয়েছে, কে আনছে, এটা আমার নিড না? অবশ্যই আমি মালিক হিসেবে আমার এটা প্রয়োজন। তাহলে এই প্রোডাক্টটা আমি ফাইন্ড আউট করতে পারবো ওই দোকান থেকে ওই দিন মাল আনছিলাম, আমি এটা ওই দোকানেই ব্যাক করে দেবো। কারণ আমার একটা শোরুম চালাইতে তো এক কোম্পানির সাথে লেনদেন করলে হবে না, হিউজ কোয়ালিটির কাপড় আমাকে রাখতে হবে, হিউজ কোম্পানির সাথে আমাকে সম্পর্ক রাখতে হবে। তো তাদের সাথে লেনদেনের হিস্টরি না থাকলে হবে? আমি আমার মানে অনেক দিনের বিজনেস এক্সপেরিয়েন্স আছে, সো আমি একটা কোম্পানি থেকে বাকি আনতেই পারি, তো কত টাকা বাকি আনছে সেটাও তো হিস্টরিতে থাকতে হবে, তাই না? ওকে, এটা পারচেস রিলেটেড আমার যে কুইরিজ, যে কোশ্চেন বা যে ইনফরমেশন সেটা আমি যা দরকার সেটা আমি অ্যানালাইসিস করলাম। এর উপর এখন ডিপেন্ড করে আমাকে ফিল্ডগুলো সাজাইতে হবে। ওকে, পরে সাজাচ্ছি। তার মানে পার্টসের সম্পর্কিত যাবতীয় কি করতে হবে, আমার ইনফরমেশনগুলো নোট করতে হবে ফার্স্ট টাইম। তারপরে এখন এই প্রোডাক্টগুলো স্টে করতেছে আমার এখানে, এই প্রোডাক্টগুলো সেল করার জন্য কতগুলো এমপ্লয়ি আমার প্রয়োজন, ম্যানেজার প্রয়োজন, তাই না? একটা দোকান প্রয়োজন, দোকানের কস্ট ভাড়া দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, পানির বিল দিতে হবে। তারপরে এই দোকানটা পরিষ্কার করার জন্য একজন ক্লিনার থাকতে হবে, তার বেতন দিতে হবে, তাই না? এগুলোর স্যালারি এবং এমপ্লয়ি হিস্টরি থাকতে হবে। তারপরে এটা আমি সেল করতেছি, এবং সেল রিলেটেড কি কি ইনফরমেশন থাকতে পারে আমার সফটওয়্যারে। একজন ক্রেতা আসলো, সে একটা প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেল, এরকম একটা মানে ক্রেতা তো আসবে না, দিনে অনেক ক্রেতা আসবে। তাহলে আমার এই প্রোডাক্টগুলো কতগুলো সেল হলো আজকে, কতগুলো প্রোডাক্ট আজকে দিনে সেল হলো, কতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা সেল করে আমার কতটুকু লাভাংশ হলো,
এই প্রোডাক্ট কিনতে মানে কস্ট কত ছিল, কত টাকা সেল করলাম, কতদিন স্টে করলো, এই প্রোডাক্টের উপর কত টাকা ভ্যাট পড়ছে, তারপরে একজন ক্রেতা কতগুলো কাপড় নিয়ে গেছে, এরকম সেল সম্পর্কিত আমাকে একটা টেবিল তৈরি করতে হবে, যেটা যোগ বিয়োগ করে আমাকে একটা দিন শেষে রিপোর্ট তৈরি করতে হবে, যে রিপোর্টে আমার থাকবে আজকে দিনে টোটাল এত টাকা সেল, যদি কোনো পারচেস করে থাকি এত টাকা পারচেস, যদি কোনো কস্টিং থাকে, যেমন আমার এমপ্লয়ীদের স্ন্যাক্স বিল থাকতে পারে, আমার টি বিল থাকতে পারে, তাই না, আজকে দিনের টি বিল কত টাকা হলো, তারপরে আমি আমার এই প্রোডাক্ট থেকে কত টাকা লাভ হলো, এরকম মান্থলি, ইয়ারলি, উইকলি আমার কত টাকা লাভ, কত টাকা লোকসান, আমার স্টক রিপোর্ট, কতগুলো প্রোডাক্ট আছে, কোন কোম্পানির কতগুলো প্রোডাক্ট আছে, কত লাখ টাকার প্রোডাক্ট আছে, এই এত লাখ টাকার প্রোডাক্ট যদি 1 বছর স্টে করে তাহলে কত টাকা খরচ হবে, এভরিথিং এই রিপোর্টগুলো আমাকে চিন্তা করে এরকম ফিল্ড ক্রিয়েট করতে হবে, দেন আমাকে সফটওয়্যার তৈরি করতে নামতে হবে। যদি এই অ্যানালাইসিসগুলো আমি না করি তাহলে সফটওয়্যার তৈরি করা কখনোই পসিবল না। এই জন্য বলা হয় ফার্স্ট টাইম ডেটাবেস ডিজাইন করতে হবে, দেন আপনাকে সফটওয়্যারে কোডিং করার জন্য প্রিপারেশন নিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আপনি যেটাই করেন না কেন আপনাকে আগে আসতে হবে কি, ডেটাবেসে। ডেটাবেস ছাড়া আপনার সফটওয়্যার চলবে না, কারণ আমরা জানি যেটাই ডাইনামিক সেটাই ডেটাবেস, ডেটাবেস ছাড়া কখনো ডাইনামিক পসিবল না। তাহলে আমাকে একটা সফটওয়্যার তৈরি করতে হলে ডেফিনেটলি ডেটাবেস ডিজাইনটা ভালোভাবে শিখতে হবে। আমার এই প্রতিষ্ঠানটা চালাবো, এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমার কি কি ডেটাবেস হতে হবে, এই জিনিসগুলো ধীরে ধীরে মাথায় আনতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা ধরে নিলাম আমাদের এই ওয়েবসাইটে আমাদের স্টুডেন্টদের ইনফরমেশন কি করব, স্টোর করব। তাহলে একটা টেবিল হতে পারে স্টুডেন্ট ইনফরমেশন, ঠিক আছে। একটা ডেটাবেস হতে পারে যে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট, এটা ডেটাবেস নেম, বাট এর ভিতরে একটা টেবিল থাকবে যেটার নাম হবে স্টুডেন্ট ইনফরমেশন। এই স্টুডেন্ট ইনফরমেশনের ভিতরে, টেবিলের ভিতরে আবার কি কি ফিল্ড আমরা রাখবো, সেই ফিল্ডগুলো আমরা অ্যানালাইসিস করব, তারপরে সাজানোর পরে ডেটাবেস তৈরি করব, দেন এই ডেটাবেসের জন্য আমরা একটা ফর্ম তৈরি করব, যে ফর্ম থেকে আমরা কি করব, ইনসার্ট করতে পারবো ডেটা। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা এই অনুযায়ী তৈরি করব। মনে করেন এটাই, ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার, সিরিয়াল নাম্বার, এটা আইডি, এটা মনে করেন আইডি, নেম, রেজিস্ট্রেশন, এফ নেম, ফোন নাম্বার, আরও দিতে পারেন। আমরা আগে এই কয়টাই দেব, ঠিক আছে, দিয়ে একটা ডেটাবেস তৈরি করব, একটা টেবিল তৈরি করব, দেন এই টেবিলের জন্য একটা ফর্ম ডিজাইন করব, সেই ফর্ম থেকে ডাটাটা সাবমিট করব, ডেটাবেসে চলে আসবে। এই কাজটি আমরা আজকে করব। কাজটা তো বুঝতে পারছি, তাই না? আমাদের কাজগুলো কিভাবে হবে, এখন হবে না আর। ওকে, লোকাল হোস্টে যাইতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট, আমরা একটা ডেটাবেস তৈরি করব, ঠিক আছে, ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য লোকাল হোস্টে যাওয়ার পরে phpMyAdmin অপশনে যাইতে হবে। এখান থেকে দুইটা সিস্টেমে ডেটাবেস তৈরি করা যায়। আমরা সবাই পড়ছি যে ডেটাবেস তৈরি করার মানে কমান্ডটা কি এটা আমরা জানি না। ক্রিয়েট ডেটাবেস নেম, এইভাবে যদি আমরা লিখি ক্রিয়েট
ডেটাবেস নেম, আমরা কি ডেটাবেসের নাম দিতে চাচ্ছি? আচ্ছা আমি আপনাদের ব্যাচের নাম দিই ব্যাচ 2 1, ঠিক আছে। এখন যদি আমি নিচে গো করি, দেখেন এখানে একটা ব্যাচ 1 নামের ডেটাবেস তৈরি হয়ে গেছে। আবার এইভাবে কি করা যাবে? টেবিল ক্রিয়েট টেবিল, টেবিলের ফিল্ডের মধ্যে ওই ফিল্ডটা কোন টাইপের হবে, স্ট্রিং হবে না কি হবে এগুলো দিতে হয়, তাই না? আমরা যদি নরমালি তৈরি করতে চাই, আবার এখানে যদি ডেটাবেস নরমালি তৈরি করতে চাই, নিউ এই ডেটাবেস নেম নাম দিয়ে ক্রিয়েট করলেই এরকম একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে। আচ্ছা আমরা এই ডেটাবেসে যদি টেবিল তৈরি করতে চাই, টেবিল কি? এইরকম একটা ফরম্যাট যেখানে আমরা যখন এই টেবিল ফর্ম থেকে ডেটা পাঠাবো কি হবে, এখানে সিরিয়াল নাম্বার 1 নেম এখানে আসবে, এখানে রেজিস্ট্রেশন আসবে, এখানে এফ নেম আসবে, এখানে ফোন নাম্বার আসবে, আবার পাঠাবো আবার স্টোর হবে, এরকম করে আসতেই থাকবে। বুঝতে পারছি? ওকে, তাহলে এই টেবিলটা আমাকে আগে ডিজাইন করতে হবে। কোন টেবিল? এই যে এটা দিতে হবে, নেম রেজিস্ট্রেশন এফ নেম ফোন নাম্বার। তাহলে দেখেন এখানে কয়টা টেবিল আছে, সরি কয়টা ফিল্ড আছে, কয়টা ফিল্ড আছে? 1 2 3 4 5। ওকে, তাহলে আমরা এখানে নাম্বার অফ কলাম 5টি। টেবিলের নামটা কি হবে? অবশ্যই টিবিএল ইউজ করবেন। ওকে, এই প্রিফিক্সটা খুব ইম্পর্টেন্ট। টিবিএল মানে টেবিল আন্ডারস্কোর টেবিলের নাম দিবেন স্টুডেন্ট, তারপরে গো। আপনারা কেউ এখন ট্রাই করেন না, আমি করার শেষে আপনাদেরকে ট্রাই করার সুযোগ দেব, আপনারা করবেন, ঠিক আছে? আগে দেখেন, মনোযোগ দিয়ে আগে বোঝার চেষ্টা করেন, ভিডিও দেখে আবার ট্রাই করার সুযোগ পাবেন। তাহলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে আইডি। ডেটাবেস সম্পর্কে আমরা অনেকে একটু হলেও জানি, তাই না? আইডি থাকে। আইডি মানে আমি একটা ডেটাবেসে পাঠাচ্ছি, সেই যে ডেটাটা পাঠাচ্ছি সেই আইডি হলো, সেই ডাটাটার একটা ইউনিক আইডি হিসেবে কাউন্ট করবে, অটোমেটিক বাড়বে। আরেকটা পাঠালাম 2 হবে, আরেকটা পাঠালাম 3 হবে, আরেকটা পাঠালাম 4 হবে। এই যে একটা ডিফল্ট সিরিয়াল সিস্টেম, এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। আর এটা দেওয়ার জন্য যে কোনো নাম দিতে পারে, যে কোনো নাম দিতে পারে, এখানে আইডি দিতে হবে এমন বিষয় না। এখানে আমি এসএল নাম্বারও দিতে পারি, সিরিয়াল নাম্বার দিতে পারি, ঠিক আছে? তো আইডি দিয়ে আমরা যেহেতু বেশি পরিচিত, এই জন্য আইডি দিলাম। আইডি দেওয়ার পর এখানে দেখেন টাইপ, এই আইডিটা টাইপ মানে এই যে আইডির একটা ফিল্ড তৈরি হচ্ছে, অনেকগুলো ফিল্ড তৈরি হবে, এই ফিল্ডে কোন টাইপের ডেটাটা স্টোর হবে সেই টাইপটা এখানে দিতে হবে। তো আইডি কি 1 2 3 4 5 এরকমই, কখনো A1 A2 এরকম হওয়ার সম্ভাবনা নেই, এই জন্য ইন্টিজার। তারপরে স্যার আইডি তো স্যার স্ট্রিং হইতে পারে, যেমন আমাদের ভার্সিটি আইডি প্রথমে সিএসি থাকে, ওই আইডি ডিফারেন্স আইডি রেজিস্ট্রেশন বা এরকম কিছু একটা না। যদি স্যার কোনো একটা কাস্টম আইডি কি আমরা প্রাইমারি কি হিসেবে, হ্যাঁ নো প্রবলেম, ওটা কি হবে স্যার? কাস্টম আইডি গুলো আমরা নিব, এখানে আপনি আইডি আরেকটা নেন এস আইডি, এটা অটো, স্যার আপনি তো মেবি কি অটো হবে? অটো ইনক্রিমেন্টের কথা বলতেছেন। অটো ইনক্রিমেন্ট আমরা প্রোগ্রাম লিখে করতে পারি, যে একটা একটা স্টুডেন্ট আসতেছে, সামনে কিছু প্রিফিক্স বা পোস্টফিক্স যোগ হলো, যেমন 2002, এইবার 2022, এখন আমি প্রথমে দিলাম 2022 এর পরে এ নাম্বার এ যোগ হলো, যোগ হওয়ার পরে 0 1 2 3 4 5 জেনারেট হচ্ছে অটোমেটিক, সিরিয়াল নাম্বারটা ঠিক আছে? ওইটা জেনারেট করতে হবে আমাকে, বাট ওইটা এখানে দিয়ে অটো ইনক্রিমেন্ট করে দিবেন এটা পসিবল না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা?
আমরা অনেক ফর্ম দেখছি ব্যাংকের, বিশেষ করে ব্যাংকের ফর্মগুলো যখন পূরণ করি তখন অটোমেটিক একটা আইডি জেনারেট হয়, ওই আইডিটা প্রোগ্রাম দিয়েই করা, বুঝতে পারছেন? ওটা প্রোগ্রাম দিয়ে করতে হবে। ওকে, এখানে তাহলে নেম, এই নেম ফিল্ডে কি ডেটা আসবে? স্ট্রিং টাইপের ডেটা, তাই না? তাহলে ভ্যালু ভেরিয়েবল ক্যারেক্টার, এটা হচ্ছে ভার্চার, আর এইটা ভার্চার স্ট্রিং এর বিপরীত। স্ট্রিং মানে ভার্চার, ভার্চার মানে স্ট্রিং, তাহলে এখানে দিব। আর যখন এটা দিতে হয়, ভার্চার দেওয়া হয় তখনই এর একটা লেন্থ দিতে হবে, যে এই ফিল্ডে যে স্ট্রিংটা আসবে এর ম্যাক্সিমাম কত লেন্থ হতে পারে, বুঝতে পারছি বিষয়টা? 255 আমরা স্ট্যান্ডার্ড মনে করি একটা ফিল্ডের, নরমাল একটা ফিল্ডের 255টা স্ট্যান্ডার্ড মনে করি, যে 255 লেন্থের একটা ভ্যালু এখানে স্টোর করা পসিবল। তারপরে কি আছে? রেজিস্ট্রেশন। আচ্ছা, আমি ইউজার নেম দেই, ইমেল দেই, ফোন দেই, ক্লিয়ার? জি স্যার। তারপরে এগুলো ভার ক্যারেক্টার দিয়ে দেই, এটাও ভার দেব, ভার্চার, কারণ ওই নাম্বারের সাথে প্লাস 88, হ্যাঁ লেন্থ গুলো আমরা দিয়ে দেব। আর একটা নিব ফিল্ড, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু। এই যে একটা ফিল্ড জেনারেট হচ্ছে নেম, এই নেম ফিল্ডে মানে এই ফিল্ডে কত লেন্থের ক্যারেক্টার পর্যন্ত আসবে এটা বলে দিতে হবে, কয়টা স্ট্রিং আসতে পারে এখানে, বুঝতে পারছেন? 255 লেন্থের একটা স্ট্রিং এখানে যুক্ত হতে পারে, বুঝেন নাই? আরেকটা আমরা ফিল্ড নেব নিচে, স্ট্যাটাস নামে। দেখতেছি কোনো একজন স্টুডেন্ট ড্রপ আউট হয়ে গেছে, তার ইনফরমেশনটা তো আর আমি দেখাবো না, তাই না? তাহলে স্ট্যাটাস নামে একটা অপশন রাখবো, যেটা 1 থাকবে অ্যাক্টিভ, 2 থাকবে ডিঅ্যাক্টিভ। মানে স্টুডেন্টটা যদি থাকে সেই স্টুডেন্টের স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে, মানে 1 থাকবে। যদি সে ড্রপ আউট হয়ে যায় বা কোনো কারণে সে চলে গেল, তাহলে তার ইনফরমেশন তো আমরা ভিউ করবো না, তাহলে এখানে আমরা স্ট্যাটাস হিসেবে 2 দিব। যাদের স্ট্যাটাস 2 তাদের ইনফরমেশন আর দেখাবে না, পরবর্তী দেখানোর সময় আমরা এরকম কন্ডিশন দিতে পারবো। তো এখানে আমি আরেকটা ফিল্ড অ্যাড করার জন্য দেখেন অ্যাড, এই যে ফিল্ড, কয়টা ফিল্ড লাগবে দিয়ে গো, এখানে আমরা স্ট্যাটাস দেব। স্ট্যাটাসও কি ইন্টিজার দেব, ওকে? এখন এখানে কমেন্ট করে রাখতে পারে, কারণ আমার তো মনে নাও থাকতে পারে 1 ফর কি 2 ফর কি, মানে এইভাবে কমেন্টস, এই যে দেখেন কমেন্টস এর পরে আমরা এখানে বলে দিব 1 ফর অ্যাক্টিভ, 2 ফর ডিঅ্যাক্টিভ। আমাদের যেন পরবর্তী সময়ে এই 1 2 কেন নিলাম এটা জানো, মনে থাকে, বুঝতে পারছি? স্যার অ্যাডের ওইটা দেখা যাচ্ছে ফোন নাম্বারের উপর অ্যাড করব, এইটা একটু দেখা, মানে একটা টেবিল অ্যাড করলাম না, একটা রো, এই রোটা দেখা যাচ্ছে একটা এক্সিস্টিং। আচ্ছা, এটা পরে এক্সিস্টিং রো, এটা পরে দেওয়া যায়, দেখাচ্ছি হয়তো। তাহলে এটা বুঝতে পারছেন? কমেন্ট করে রাখলাম। ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ওকে। আর এই যে এখানে যে আইডিটা নিলাম, সেই আইডিটা ইন্টিজার দিয়ে দিছি। প্রাইমারি কি তো সবাই বোঝেন, তাই না? বুঝেন প্রাইমারি কি মানে বলেন? না না, ইউনিক কি আলাদা, অ্যাকচুয়ালি কি? পুরো রোটাকে কন্ট্রোল করার জন্য প্রাইমারি ক্লাসটা ইন্ডেক্স জেনারেট একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের হচ্ছে প্রাইমারিটা রাখা হয় না, প্রাইমারি কির মাধ্যমে আমরা কোনো ডাটাবেসকে ইউনিক জেনারেট করি, একটা রোকে মানে একটা ফুল ডাটা সেটকে আমরা মূল থিং হচ্ছে একটি ডাটা আরেকটি ডাটার সাথে যেন
কনফ্লিক্ট না করে। আমার নাম মাজিদ, আরেকটা মাজিদ থাকতে পারে, তাই না? তো আমার ফাদার্স নেম, আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, এটা তো ডিফারেন্স, তারও ডিফারেন্স। এই যে তার আর আমার যে ডেটা থাকবে এখানে স্টোর, এই ডেটাগুলোর মধ্যে যেন কখনো সংমিশ্রণ না হয়। এই ডেটাগুলোকে যেন প্রত্যেকটি ডেটাকে ইন্ডিভিজুয়ালি প্রটেক্ট দিয়ে দিয়ে যেন রাখে, একটা ডাটা যেন কোনোভাবে আরেকটা ডাটার সাথে মিশ্রণ না হয়। এটার জন্য যে ব্যবস্থা সেটি হচ্ছে প্রাইমারি কি। কি মানে কি? চাবি। আমি একটা আইডি, আমি যে আইডির অধীনে যে ডাটাটা দিলাম সেটা কি, ওই আইডির অধীনেই থাকবে, কোনোভাবেই ওই ডাটাটা অন্য কোনো আইডির ডাটা যাবে না। এটা প্রোটেক্ট দেওয়ার জন্যই প্রাইমারি কি ইউজ করা হয়। এই যে ইন্ডেক্স, প্রাইমারি কি দিতে হবে। আর যদি আমরা অটো ইনক্রিমেন্ট করতে চাই, এএল মানে অটো ইনক্রিমেন্ট, অটো ইনক্রিমেন্ট এখানে টিক চিহ্ন দেব, কারণ আমরা চাচ্ছি আইডিটা কি অটোমেটিক, একটা ডাটা আসলে ওর আইডি অটোমেটিক 1 হবে, পরবর্তী আবার একটা ডাটা আসবে তার ডাটা 2 হবে, 3 হবে, এরকম অটোমেটিক বাড়বে। তো এই অটোমেটিক বাড়ানোর জন্য এখানে আমরা দিলাম অটো ইনক্রিমেন্ট। দেখেন এখানে গো করলাম, চলে আসছে। এটা আইডি, প্রাইমারি কি দেওয়া আছে, টাইপ ইন্টিজার, নাম var ক্যারেক্টার 255, ইউজার নেম সব চলে আসছে, স্ট্যাটাস ইন্টিজার। এখানে কমেন্ট করেছিলাম A4 অ্যাক্টিভ, 2 ইনঅ্যাক্টিভ। এখন যদি কোনো একটা কলাম আবার অ্যাড করতে চাই, এই যে এখানে কয়টা কলাম, কোথায়, আফটার আইডি, আফটার নেম, ইউজার নেম দিয়ে গো করলে ওই জায়গায় চলে যাবে। এটা এই যে ক্রিয়েট করার পর স্ট্রাকচার। তাহলে আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, ডেটাবেসও তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ডিজাইন করতে হবে। কি ডিজাইন? যে এই টেবিলে ডাটা পাঠানোর মতো একটা ফর্ম থাকবে, সেই ফর্মে আমাদের পূরণ করতে হবে, দেন যদি সাবমিট করি ওই ডেটাটা এখানে চলে আসবে। তাহলে আগে আমাদের ফর্ম ডিজাইন করতে হবে না, আগে ডেটাবেস দেন ফর্ম। বুঝতে পারছি তো? তাহলে যে কোনো কাজই, ডাইনামিক্যাল যে কোনো কাজই করেন, ফার্স্ট টাইম আপনাকে ডেটাবেস ডিজাইন করতে হবে। তাহলে আমাদের টেবিলটা ডিজাইন হয়ে গেছে, আমরা একটা ফর্ম ডিজাইন করব। বুটস্ট্র্যাপের ফর্ম নেব। হ্যাঁ, এইটা নিয়ে নিই। আরো ভালো আছে। তো ভালো লাগবে না, আগে পূরণ করি, অত ইনফরমেশন লাগতেছে না। এটা বুটস্ট্র্যাপ কত, 4.3 ডট কন্টেইনার ডট রো। স্টুডেন্ট এখানে দিলাম, দেওয়ার পরে এটাকে অবশ্যই কি করবেন, ফরম্যাটেড। এখানে হ্যাঁ 6 অফসেট MD3। এখন আমরা এইখান থেকে কমেন্ট করি লোকাল হোস্ট ব্যাচ
02 দিছিলাম, 01 দিছিলাম, টেবিলের নাম দিছিলাম শুধু 1। এই যে এটা দিছিলাম, এটা 1 এ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের যে ফিল্ডগুলো লাগবে সেগুলো নিয়ে নিই আরো। স্যার অফসেট 3 কি দুই পাশ থেকে অফসেট এই পাশ থেকে 3টা নিচে, এই পাশে 3টা নিয়ে থাকে কত, আর 3টা না, ওই 3টা ডিফল্ট পিছনে নিয়ে নিয়ে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম এখানে একটু ভাগ করে দেই নাকি, সমস্যা হচ্ছে। ওকে, এখানে আমাদের চেক বক্স লাগতেছে না, চেক বক্স নিয়ে পরে কাজ করি। এখানে কি কি আছে দেখেন, এখানে এই লেখা আছে, তারপর এই লেখা আছে, এই লেখাটা আমার লাগবে না, আমরা এখন আপাতত করতেছি না, কারণ এখন আমাদের ফ্রেশ বুঝতে হচ্ছে, তাই না? পরবর্তী টাইমে এগুলো ভালো করে বুঝবো। কি ব্যাপার? আচ্ছা, পাথ চেঞ্জ করছেন তো স্যার, এজন্য হ্যাঁ। আচ্ছা আগে পাথ নিয়ে আসছে তো পেজ 1টাই রিলোড করতে হবে। স্যার এই যে ব্যাচ 1টা ওটা থেকে reload। পাথের মধ্যে হ্যাঁ, এখান থেকে স্যার রিমুভ করে দেন স্যার। এই অবস্থায় এখন আমাদের যতগুলো ফিল্ড লাগবে একটা একটা করে নিয়ে নেই। তাহলে প্রথমের যে ফিল্ড, স্যার আইডি চেঞ্জ নিডস ইএসপি আইডি স্টুডেন্ট নেম, ইনপুট টাইপটা হবে টেক্সট ফ্রম কন্ট্রোল। এই আইডিটা কেন দেওয়া হয় জানেন? এর এটা জাভাস্ক্রিপ্টের জন্য। স্যার রিডিউস ল্যাব আইডির উপর ক্লিক নেভার উপর ক্লিক করলে হ্যাঁ, এখানে দেখেন, মনে করেন আনফরচুনেটলি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে এখানে শো করতেছে, দেখছেন? এখানে ক্লিক করলে এটা চলে আসতেছে। তো এইটা এই জন্য দিতে হয়। এটা কিভাবে, যে লেভেলে ক্লিক করলে যে টেক্সটের মধ্যে কার্সার মুভ করাতে চাচ্ছেন সেইখানে সেই লেভেলে ফর দিতে হবে একটা নেম, যেমন এস নেম দিলাম। এইখানে যে ইনপুটে আপনি মুভ করাতে চাচ্ছেন সেখানে আইডিও নেমও সেম দিতে হবে, নেম এস নেম। তাহলে এই ফিল্ডে ক্লিক করলে, লেভেলে ক্লিক করলে এখানে চলে আসবে, ঠিক আছে? প্লেস হোল্ডার দে স্টুডেন্ট নেম, এইখানে একটা নেম দেই, কি নেম? এই নেম তো বোঝেনি তাই না, কালকে বুঝাইছি। আচ্ছা, পাসওয়ার্ড না, আমরা এটাকে ডুপ্লিকেট করি। নেম ছিল, ইউজার নেম ছিল, তাই না? আমরা ডেটাবেসটা ওপেন করি, নেম ইউজার নেম টেক্সট, নো প্রবলেম। এখানে এস নেম না দিয়ে ইউ নেম, এখানে ইউ নেম দিলাম, স্টুডেন্ট ইউজার নেম। তারপরে আরেকটা নেই, এখানে দেওয়া ছিল ইমেইল, এটা ইমেইল না? ওকে, ফর্ম কন্ট্রোল, এটা আইডিটাও দে ইমেইল হেল্পার, এটা লাগতেছে না, প্রত্যেকটাতেই আছে, খেয়াল করি নাই। এটা কি স্যার
এটা ইমেল চেক করার জন্য একটা হেল্পার। ওকে, ইমেল ফর্ম কন্ট্রোল প্লেস হোল্ডার। স্যার ইমেলের পরে ইমেল হবে। লেভেলে হ্যাঁ হ্যাঁ, ইমেল অ্যাড্রেস, এটা ইউনেম এখানে দেই ইমেল। আরেকটা কি, ফোন, ফোন এটা টেক্সট হবে, নাম্বার দিলে প্রবলেম, নাম্বার দেওয়া লাগবে না। স্ট্যাটাসের জন্য নিব, এটা নেওয়ার দরকার হয় না, চেকবক্স কাজ তারপরেও নিয়ে নিই। ওকে, চেক বক্স না, এটা লো এটা বাটন সিলেক্ট লাগে, সিলেক্ট। এইটাই আমি নিলাম। টাইপ চেঞ্জ করতে হবে। টাইপ চেঞ্জ করে দিলে হয়। এইটাও লাগবে না, আমরা এখানে সিলেক্ট অপশন স্যার এটা বুঝে ইয়ের মতো ভ্যালু 1 অ্যাক্টিভ, ইন অ্যাক্টিভ, এটা হবে 2। এটার একটা নাম দিতে হয়, নেম স্ট্যাটাস। এটার একটা ফর্ম কন্ট্রোল দিতে হবে, তাই না? তা নাহলে তো সুন্দর হবে না। ক্লাস ফর্ম কন্ট্রোল, কন্ট্রোল সেভ, রিলোড। ঠিক আছে, লেভেল দাও। হ্যাঁ? বুঝে নেই, লেভেল দেওয়া হবে। এখানে আরেকটা থাকবে, ঠিক আছে? এখানে ডিফল্ট ভাবে 1 থাকবে, আর এখানে লেখা থাকবে সিলেক্ট স্ট্যাটাস। ডিফল্ট 0 না, ডিফল্ট 1 এ থাকবে। যদি আমরা চাই 1 চাই, 2 চাইলে ডিফল্ট 2 দিয়ে দেবো। না, এটা প্রথমে যদি মনে ভুলেও ইনসার্ট করে তাহলে ডিফল্ট ভাবে সিলেক্ট কি হবে, স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ থাকবে, পরে অ্যাক্টিভ করে দেওয়া যাবে। সেটাতে যদি আমরা কোনো কিছু না দেই তাহলে বাইরে কি অ্যাক্টিভ চলে যাবে। ইনঅ্যাক্টিভ হ্যাঁ, এখানে ইনঅ্যাক্টিভ দিব, ওই জন্য ইনঅ্যাক্টিভ দিলাম, বাই ডিফল্ট ইনঅ্যাক্টিভ হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? নাই। ওকে, বাটনের একটা নাম দিয়ে দেই, নেম, সেভ দিয়ে দিলাম, সেভ। এখন ফর্ম থেকে ডাটা আনতে এর কি দিতে হয়, কি দিতে হয়? মেথড অ্যাড করতে হয় না, মেথড পোস্ট। ভালো করে মনোযোগ দিয়ে দেন, না বুঝলে অবশ্যই আমাকে জানান, বলেন কি বলেন শ্যাম। ওকে, আমরা এখানে আমরা কোয়েরি করব। মেসেজটা কোথায় দেখাতে যাচ্ছে যে সেভ সাকসেসফুল? না, আমরা আজকে অ্যালার্ট ইউজ করব। অ্যালার্ট এইখানে দেখায় না ইনফরমেশনের পরে, তাহলে আমরা ঠিক এইখানে এই কোডটা করব। দেখেন, সবার আগে আমার এই প্রজেক্ট আলাদা,
ডেটাবেজ আলাদা, তাহলে ডেটাবেজের সাথে এটার কানেকশন দিতে হবে না? তাহলে আমরা এখানেই আজকে কানেকশন দেই, নেক্সট টাইম ভিনিউ করে একটা পেজ তৈরি করব, সেখানে কানেকশন থাকবে, দেন ওই কানেকশনকে সব জায়গা থেকে অ্যাক্সেস করব না, এখনই দিয়ে দেবো। দিয়ে দেবো? ওকে, তাহলে কানেকশনের জন্য আমরা একটা পেজ তৈরি করব। আচ্ছা, একটা ফোল্ডার তৈরি করি, ঠিক আছে? ডাটাবেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ডাটাবেজ রিলেটেড যতগুলো পেজ থাকবে এর মধ্যে থাকবে সেজন্য, ঠিক আছে? এর ভিতরে একটা পেজ তৈরি করব, ডিবি বা কানেকশন ডট পিএইচপি। এই পেজটাতে থাকবে কানেকশন, এই পেজটাতে শুধু কানেকশন করার জন্য যা দরকার সেটা থাকবে, আর এখানে আমরা ইনসার্ট থাকবে। কেন কানেকশন? আমি যে ইনফরমেশনগুলো পাঠাতে চাচ্ছি, এখানে যে ইনফরমেশনগুলো দিব, দিয়ে যে ইনফরমেশনগুলো পাঠাতে চাচ্ছি সাবমিট করব, তখন সে কোথায় যাবে? কোথায় যাবে? আমরা যে ডেটাবেস তৈরি করলাম এখানে, তাই না? এই ডেটাবেসের সাথে আগে কানেকশন থাকতে হবে আমার এই কাজের, তারপরে আমি এখান থেকে যে ডাটাটা দিব সেই ডাটাটা এই ডেটাবেসে যাবে। আবার আমি যদি এই ডেটাবেস থেকে এই ইনফরমেশনগুলো দেখতে যাই কোথাও, তাহলে কি থাকবে? আগে কানেকশন থাকতে হবে, তারপরে ওইখান থেকে ডাটা দেখতে হবে। আবার ডাটা যদি ডিলিট করতে চাই তাহলেও কানেকশন থাকতে হবে, তারপরে ডিলিট করতে পারবো। আবার কোনো ডাটা যদি এডিট করতে চাই সেখানেও কানেকশন থাকবে। যেটি যা করতে চায় না কেন সেখানে কি লাগবে? আগে কানেকশন ফার্স্ট, দেন আমি কি করতে চাচ্ছি সেটা। ইনপুট করে দিব প্রতি পেজে আমরা। হ্যাঁ, তাহলে আমাদেরকে যেই কাজই করব সেই কাজের জন্য কি প্রয়োজন? কানেকশন। এই কানেকশনটা বারবার দিব না, এজন্য একটা পেজ নিয়ে নিলাম, সেই পেজে এক জায়গায় আমরা কানেকশন দেব, যাতে করে ওই পেজটা ইনক্লুড করলেই আমার অটোমেটিক কানেকশন হয়ে যায়। বিষয়টা কি ক্লিয়ার? এজন্য আমরা এক্সট্রা করে একটা পেজ নিলাম, এই পেজে তো আমরা বলবো কানেকশন, দেন আমরা যেখানে যেখানে লাগবে শুধু এই পেজটা লিংক করে দেব। কানেকশনের এখানে কানেকশনের জন্য একটা ফাংশন আছে, ফাংশন, সেই ফাংশনটার নাম হচ্ছে MySQLi কানেক্ট। আমি একটা কানেকশন মানে একটা ফাংশনকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, কেন? কালকে দেখাইছিলাম, একটা ফাংশন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি যাতে করে ভেরিয়েবলকে নিয়ে আমি আরো কাজ করতে পারি, তাই না? ওই যে রিটার্ন এবং ইকো বোঝাতে গিয়ে আমি বললাম না, একটা ভেরিয়েবল ইকুয়াল একটা ফাংশন, দেন ওই ফাংশনকে নিয়ে আমি ভেরিয়েবলকে নিয়ে আমি আরো কাজ করতে চাচ্ছি। আমি একটা ভেরিয়েবল তৈরি করব, মনে করেন কন মানে কানেকশন, ইকুয়াল এর ভিতরে একটা কানেকশন দেওয়ার জন্য ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন। দুইটা ফাংশন আছে, দুইভাবে দেওয়া যায়। একটা নিউ লিখে MySQLi, দেন এখানে কিছু লিখে কানেকশন দেওয়া যায়, এটা একটা প্রসেস। আবার MySQLi কানেক্ট নামে একটা ফাংশন আছে, এর ভিতরেও কিছু লিখে কানেকশন দেওয়া যায়, ঠিক আছে? এই দুইটা ফাংশন দেখালাম, একটা এখানে MySQLi কানেক্ট, এটাও একটা ফাংশন। আবার নিউ MySQLi এটাও একটা কি ফাংশন। এই দুইটা ফাংশন সেম কাজ করে, কি কাজ করে? কানেকশন দেওয়ায়। কোথায় কানেকশন দেবে? ডাটাবেজের সাথে। এই ডাটাবেজের কানেকশন দেওয়ার জন্য এইখানে কিছু প্যারামিটার সেট করতে হয়। প্যারামিটার তো আমরা বুঝি, তাই না? একটা ফাংশন যখন আমরা তৈরি করি, এই ফাংশনটার কাজ করার জন্য আমরা কিছু ভেরিয়েবল অ্যাড করে দেই বা প্যারামিটার সেট করে দেই। পরবর্তী সময়ে ওই ফাংশনটি যদি আমরা আবার ইউজ করি, তাহলে ওই যে প্যারামিটার সেট করে দিয়েছিলাম সেই প্যারামিটারগুলোর ভ্যালু
আর্গুমেন্টগুলো এখানে কি হবে দিতে হয়, তাই না? মনে আছে না দেখে দিব আবার? মনে আছে আচ্ছা, ঠিক তেমনি মাই স্কেল আই এই ফাংশনটিরও একটি কি আছে, 4টি প্যারামিটার আছে। শ্যাম 4টি প্যারামিটার আছে, ঠিক আছে? ফার্স্ট 1 এইভাবে দিতে হবে, 2 3 4টি প্যারামিটার দিতে হবে। বুঝতে পারছেন? এই 4টিতে ভ্যালু দিতে হবে। এই 4টি কি কি ভ্যালু? একটা ডাটাবেস কানেকশন হতে 4টি ইনফরমেশন এই মাইস্কেল কে দিতে হবে। এই 4টি ইনফরমেশনকে দেওয়ার উপায় হচ্ছে এরকম স্ট্রিং এর মধ্যে, এটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে দিলেও হবে। আমি দুটাই দেখাবো আজকে। সিঙ্গেল কোটেশনের মধ্যে তো হতো না স্যার? হ্যাঁ হবে। স্ট্রিং বলতে সিঙ্গেল ডাবল উভয় বোঝায়। হ্যাঁ সেম, ওইটাও যে মাইস্কেল আই কানেক্ট যে ফাংশনটা দেখালাম ওইটাও সেম। আবার এসকিউএলআই সেটাও সেম। যত ডেটাবেস আছে ম্যাক্সিমাম গুলোই সেটটা প্রপার্টি ডেফিনেটলি থাকতে হবে। একটা হচ্ছে সার্ভার নেম, একটা হচ্ছে সার্ভার নেম। সার্ভার নেমটা কি, মানে কোন সার্ভার থেকে আমি ডেটাবেসটা কানেকশন করতেছি সেই সার্ভার। যেমন abm.info নামে আমার একটা হোস্টিং আছে, ঠিক আছে? সেই হোস্টিং আমার একটা ডেটাবেস, তাহলে ওই ডেটাবেসটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, তাহলে সার্ভার হবে abm.info। বুঝতে পারছি? অন্য এক জায়গার জিনিস নেটের ওখান থেকে অ্যাড করতেছি, এই জন্য বলতেছি লোকাল হোস্ট। আবার আমার ওই হোস্টিং এর মধ্যে আরেকটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের সাথে কানেকশন দেব। মানে দুইটা জিনিস যদি এক জায়গায় থাকে, আমার সফটওয়্যারটা এবং মানে ডেটাবেসটা দুটাই যদি এক জায়গায় থাকে, তাহলে বলবো কি এটা একটা লোকাল। লোকাল না, আমরা ঢাকায় বাস করি, আমরা লোকাল। আমি জয়পুরহাট বাট আপনি ঢাকা, তখন লোকাল হবে? হবে না। বুঝতে পারছি তো, তাই না? তো যখন এই ডেটাবেস এবং আমার সফটওয়্যার দুটি এক জায়গায় থাকবে, তখন কি বলবো আমরা? লোকাল হোস্ট। তাহলে আমরা এখন লোকাল হোস্ট দিব, কারণ দুটি এক জায়গায় আছে। এরকম যখন আপনি ডেটাবেস তৈরি করবেন আপনার হোস্টিং আছে কারো? কারো আছে? ঠিক আছে, হোস্টিং আমি ওইটা তো অ্যাড করে দেখাবো। আপনাদের একটা দরকার, ঠিক আছে? আপনারা যত দ্রুত পারেন একটা করে হোস্টিং ডোমেইন নিয়ে নেন। সেই ডোমেইনে আপনাদের কমপ্লিটলি একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, বা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। লাইভে না প্র্যাকটিস করে লাভ নাই, ঠিক আছে? ম্যাক্সিমাম সার্ভিস আপনারা দিবেন লাইভে। লাইভে অনেক ইরর আসে, অনেক মানে প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো পরে যায় রিকভারি করতে পারবেন। আর আমি আসি দেখে প্রবলেম হলো আমাকে দেখালেন, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো লাইভেই নেই। এরকম নিলে অনেক কিছু মিস করে যায়, হয়তো সময় নেই আর দেখানোই হলো না, আপনারাও সেই ওই রকমই থেকে গেলেন। তো যাই হোক, নিলে প্র্যাকটিস করতে পারবেন আর কি। ওকে, মাইস্কেলআই এর ভিতরে আমাকে 4টি ভ্যালু দিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে সার্ভার নেম, তারপরে আমরা যে ডেটাবেসটা তৈরি করলাম, এই ডেটাবেসের তৈরির সময় আমাদেরকে দিতে হয় ইউজার নেম, পাসওয়ার্ড, যাতে করে আনঅথরাইজড পারসন যেন এখানে কি করতে না পারে, না ঢুকতে পারে। দেখেন, প্রিভিলাইজে ক্লিক করলে ইউজার নেম, এটা আমার ডেটাবেস কিন্তু ব্যাচ 1, এখানে অটোমেটিক কি তৈরি হয়েছে? ইউজার নেম রুট, হোস্ট নেম লোকাল হোস্ট, পাসওয়ার্ড এটা 0 থাকে, প্রথমে কোনো পাসওয়ার্ড থাকে না। এগুলো সেটিং করা দেখাবো। তো আমাদের প্রথমটা থাকবে হোস্ট নেম, লোকাল হোস্ট বা সার্ভার নেম। দ্বিতীয়টা ইউজার নেম থাকবে, ঠিক আছে? এই যে ডেটাবেসটা, এটার একটা ইউজার নেম থাকবে সেটা। তারপরে এই ডেটাবেসের একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড। তো ডিফল্ট ভাবে এটাতে থাকে রুট, দেখলাম না? পাসওয়ার্ড নাই, ব্ল্যাঙ্ক। তারপরে থাকবে
ডেটাবেজ নেম, আমাদের ডেটাবেজের নাম কি ব্যাচ 1, স্যার প্রথমটা সার্ভার নেম আর এখানে হোস্ট নেম বা সার্ভার নেম লোকাল হোস্ট। আমরা কি এই চারটা জিনিস বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? স্যার প্রথমটা হোস্ট এই যে সার্ভার নেম, তারপরটা স্যার রুট নেম, আমি এখানে কমেন্ট করে লিখে দেই সার্ভার। আচ্ছা, এগুলো আমরা ভেরিয়েবল দিয়েও করতে পারি, ভেরিয়েবলের মাধ্যমে করে দেই, তাহলে বুঝতে পারবেন। সার্ভার নেই নেম, সার্ভার নেম আমাদের কি লোকাল হোস্ট। লোকাল হোস্ট। তারপরে হচ্ছে ইউজার নেম ইকুয়াল সমস্যা নেই। ওকে, তারপরে হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড নেই এখানে। দিয়ে রাখি পাস ইকুয়াল না, তারপরে ডিবি নেম ইকুয়াল বেচ ব্যাচ 1। এইখানে আমাদের তাহলে আর এইভাবে দিতে হবে না, আমরা ভেরিয়েবল গুলো কমা দিয়ে দিলেই হবে। যেমন প্রথমে দিতে হয় সার্ভার নেম, তাই না? তারপরে ডিবি নেম দিতে হয়, ঠিক না? না স্যার, তো তারপরে অবশ্যই ভেরিয়েবল নিছি বলে সিকোয়েন্স চেঞ্জ হবে তা না, অবশ্যই হবে দিতে হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছি তো, তাই না? এখন কানেকশন হয়েছে কিনা এটা চেক করতে হবে। এই চেকিং এর জন্যই আমরা মূলত এই ভেরিয়েবলটা নিলাম। এই চেকিং করলে কি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই ডেটাবেসটা যে নাম ইনফরমেশন দিলাম এগুলো কানেকশন হয়েছে কিনা। আমরা যদি বলি ইফ ইফ কোন, এটা বললে এনাফ। যদি এই কোনটা সাকসেস হয় তাহলে এর ভিতরে ঢুকবে, না হলে else, এর ভিতরে ঢুকবে। সাকসেস হয় মানে ডাটাবেস কানেকশন হয়ে গেছে, সে একটা ইকো করতে পারে, ইকো ডাটাবেস কানেকশন সাকসেস। ওকে, আর যদি না হয়, কিসের জন্য হলো না, এই রিপোর্টটা আমরা দেখবো না। ওকে, তাহলে আমরা এখানে ইকো করতে পারি, ইকো ফেল, ফেল দিয়ে দিলাম, ফেল। কিসের জন্য ফেল হলো, ডট দিয়ে আমরা বলবো এই কানেকশনের মধ্যে কি থাকতে পারে, এই কানেকশনের মধ্যে প্রবলেম, সেই প্রবলেমটা কি বলে দেই, কানেক্ট এরর। ঠিক আছে, সে কি করবে, এই ফাংশনটা এই কানেকশনের মধ্যে কি প্রবলেম সেই প্রবলেমটা আমাদেরকে দেখায় দেবে। স্যার হাইফেন গ্রেটার দেন দিয়ে কি বুঝায় নিন? এটা এর ভিতরে, এর ভিতরে হ্যাঁ এটার অবজেক্ট বা এটার সাথে, যেমন আমরা যখন ক্লাস তৈরি করব সেই ক্লাসের আপনারা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে, সি দিয়ে করছেন। সি দিয়ে না, জাভা দিয়ে। জাভাতে করছেন না? জাভাতে কি করছিলেন, ক্লাস স্টুডেন্ট একটা ক্লাস ছিল, মনে করেন ক্লাস তৈরি করছেন, এখানে একটা ফাংশন তৈরি করেছিলেন, মনে করেন নেম, এমনি আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এখন এই নেমটাকে অ্যাক্সেস করার জন্য অন্য জায়গায় কি করতেন, ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতেন না, যে মনে করেন এসডি ইকুয়াল নিউ স্টুডেন্ট, তাই না? এখন আপনার চাহিদা হচ্ছে এটাকে কি করবেন, Access করে। তাহলে কিভাবে, এসটি ডট নেই। নেম এইভাবে ইউজ করতেন। এখানে এই যে ডট দিয়ে কনক্রিট করতেছেন বা এটাকে অ্যাক্সেস করতেছেন, এখানে আপনি যদি হয় আপনার পিএসপিতে হলে অবশ্যই এখানে এইভাবে বলতে হবে। এবার বুঝাচ্ছি। ওকে, জি স্যার। আর ইউ ক্লিয়ার?
আচ্ছা কানেকশন হলো কিনা এটা আমরা চেক করব। এটা কোন পেজে আছে? কানেকশন নামে একটা পেজ। আমরা কাজ করব এখানে, তাই না? এখানে আমরা দেখতে চাই যে কানেকশন হয়েছে কিনা। এটা তো আমরা যে মেসেজটা দিলাম এটা দেখব। তাহলে এই পেজটাকে যদি এখানে কানেকশন না দেই তাহলে দেখতে পাবো? তাহলে এখানে আমাকে PHP ফর্মের ওখানে তো অ্যাকশনে কি মেথডের আগে অ্যাকশন লিখে কানেকশনটা পিএইচপি দিলে হয়ে যাবে। আমি ওখানে যাচ্ছি না তো, ওখানে আমার অ্যাকশন নাই, ওটা জাস্ট কানেকশন। ওকে, আমি এখানে ওই পেজটাকে লিংক করব, তাহলে এই পেজের যে কাজগুলো এখানে লোড হবে, সে এখানে দেখাবে। নরমালি দেখেন কোনো মেসেজ আছে? এখন যদি আমি বলেন ইনপুট লিখলে স্যার উইথ যদি ইনপুট লেখা মানে পিএইচপি লেখা আছে জানেন ওগুলো কি কোথায়? ইনপুট করবেন না স্যার? হ্যাঁ এখানে ইনক্লুড করব। ইনক্লুড আচ্ছা এখানে ইনডেক্স HTML আছে, তাই না? এটাকে রিনেম করে নিই PHP। ওকে, ইনক্লুড এই পেজটা কই আছে? ডাটাবেজ এর ভিতরে connection.php নামে। কন্ট্রোল সেভ, রিলোড, ডাটাবেজ কানেক্ট সাকসেস। বুঝতে পারছেন? তো এটা তো আর সবসময় দেওয়া লাগবে না। কানেকশন আমি চেক করলাম প্রথমে, আর দেওয়া লাগবে না। স্যার এই যে এখানে যে উপরে পিএইচপি লিখছে স্যার এটা ওভার এটা এটা তো PHP লেখার জন্য লিখতে হবে। uncut MySQLi SQL exception access deny for user rule localhost using password। তাহলে এটা আমরা এখন স্টপ করে দিলাম, ঠিক আছে? কারণ আমরা জানি ওইটা মেসেজ তো বারবার দেওয়ার দরকার আছে। যখন এরর হবে তখন যেন দেখায় এরর হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার সবার? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা এইখান থেকে এই ফর্ম থেকে যে ভ্যালুগুলো সাবমিট হবে সেই ভ্যালুগুলো আমাদেরকে একটা ভেরিয়েবল মধ্যে রাখতে হবে। দেন সেই ভেরিয়েবলগুলোকে ডেটাবেজে ইনসার্ট করা হবে। ঠিক আছে? বুঝতেছি তো নাকি সবাই? ওকে, আমরা এখন বলবো যে প্রথমেই গতদিনের মতো চেক করে নেব এই বাটনে ক্লিক করছে কিনা। ক্লিক করলে কাজ করাবো, না হলে করানোর দরকার নেই। তাহলে এই বাটনের নাম কি? সেভ। তাহলে আমরা যদি এই একটা লিখতে চাই, কি লিখতে হবে? কি লিখতে হবে আপনি বলেন তো? কেউ বলতে পারবেন? ইফ is set, তাই না? তাই এটা একটা মেথড দিয়ে দিলাম। তারপরে কি কি পোস্ট আছে, পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট, তারপরে সেভ। এর ভিতরে আমাকে বলতে হবে কোন বাটনে, তাই না? সেভ। এখন আমাকে এখানে যে কাজটা করব সেই কাজটা এখানে আসবে। দেখেন এখন এখানে ক্লিক করলে কাজ হবে, তাই না? কি কাজ হবে আমি দেখে নিই আসলে কাজ হচ্ছে কিনা। অ্যালার্ট এইভাবে দিলে নিবে। ওকে, ইকো করে দেই, ইকো। ওকে ওকে হয়েছে, তাই না? তাহলে আমরা এখন কি করব? ভেরিয়েবল ঘোষণা করব। ফার্স্ট টাইম ভেরিয়েবল নেব। এক নাম্বার কি? নেম। ইকুয়াল
ডলার পোস্ট না এখানে নেট ওইটা Name দিছি। শুধু নেট একটা হলো নেম, দুইটা 2 নম্বরে ইউজার নেম, ইউজার নেম, তার নাম, তারপরে ইমেল, তারপরে স্ট্যাটাস স্ট্যাটাস নেওয়া লাগতেছে, স্ট্যাটাস স্ট্যাটাস কোনো বাদ পড়লো? নেম, ইউজার নেম। তাহলে নেম কোথা থেকে আসবে? এই যে নেম থেকে। ইউনেম থেকে আসবে, তারপরে ইমেল থেকে আসবে, তারপর হোম থেকে, তারপরে স্ট্যাটাস। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন এই ভেরিয়েবল গুলোতে যদি কোনো এখানে আমি কোনোটা না দিয়ে যদি ক্লিক করি তাহলে একটা মেসেজ, ঠিক আছে? এমনি নর্মাল রিকোয়ার্ড দিলে তো আমরা জানি যে একটা মেসেজ শো করে ডিফল্ট ভাবে, তাই না? একটা নোটিশ দেয়, তো সেটা তো অ্যাকচুয়াল না, ওটা এডিট করা যায়। তো আমরা যদি এখন এখানে প্রত্যেকটা ফিল্ডের জন্য ইন্ডিভিজুয়ালি কি করতে চাই, ভ্যালিড কিনা বা চেক করতে চাই, বা এই বক্সে টেক্সট আছে কিনা এটা যদি চেক করতে চাই, তাহলে এইভাবেই আমরা করব। ফার্স্ট ইফ যদি এই নেমের মধ্যে বা ইফ ইজ এমটি বা এমটি দেই, যদি এমটি হয়, এমটি দিলে আচ্ছা আমরা নরমালি আগে চেক করা শিখি। ইফ নেম ডাবল ইকুয়াল ফাঁকা, এটা তো বুঝি, তাই না? তাহলে এইখানে একটা মেসেজ শো করবে, ইকো প্লিজ এন্টার অ্যালার্ট। দেখেন নাই কালকে দেখাইছিলাম? স্যার আছে টোস্টার দেখেন না, টোস্টার অনেক ঝামেলা আছে, দেখাবো, অবশ্যই দেখাবো। রাইট, অনেক মজা স্যার, টোস্টার ঝামেলা আছে। আচ্ছা ইকো, ইকো দেখাবো, অ্যালার্ট বক্স দেখাই, বুটস্ট্র্যাপ অ্যালার্ট, ডেঞ্জার। কপি করে এইখানে বসাবো। ওকে, এখানে বলে দেই যে কি নেম field is empty, যেটা লেখেন দিয়ে দেব। তারপর এটা কপি করলাম, এটাই দেই ইউজার নেম, ইউজার নেম। তারপরে আমি কালকে চেক করাবো ইউজার নেম, মনে করেন 5টার উপর দিলে নিবে না, 5টার নিচে দিলে নিবে না, ইমেল সঠিক ইমেলটাই দিতে হবে, এবং চেকিং কালকে দেখাবো। হ্যাঁ, আজকে শুধুমাত্র ইনসার্টটা করাই, ওটা হয় না স্যার? শোটা করার সময় হবে না। ইমেল, ফোন নাম্বার, আচ্ছা স্ট্যাটাস তো আর ফ্রি হবে না, তাই না?
স্ট্যাটাস তো একটা থাকবেই ডিফল্ট ভাবে তো আপনি অলরেডি দিয়ে থাকবেই। তো ডিফল্ট ভাবে আমরা যদি দিতে চাই, ডিফল্ট ভাবে টু দিয়ে দিছি, তাও যদি আমরা করতে চাই তাহলে এইভাবে করব। স্ট্যাটাস যদি এই ফিল্ডটা থাকে, এই টেক্সটটা থাকে, তাহলে সে বলবে প্লিজ সিলেক্ট স্ট্যাটাস। ওকে, এখন আমরা দেখি কি হয়। আনএক্সেপ্টেড টোকেন এখন 34 নাম্বার না, এক্সপেক্টিং কম 34 স্যার ইকোর পরে কি ইয়ে দিতে হবে? ক্লিক করেন, দেখেন সব দিকের বিধি সবগুলোই দেখা যাচ্ছে, তাই না? স্যার এগুলো যদি সাইডে দিই স্যার এইগুলো ভিতরে করলে সেটা আসবে নেমের নিচে নেমের নিচে দিতে যাচ্ছে, হ্যাঁ নিজেদের নিচে কোথায় দিতে যাচ্ছে? স্যার নেমটা থাকবে নেমের নিচে ইকুয়েশন থাকবে নিচের দিক দিয়ে নোটিফিকেশনের মতো স্যার পপআপ হয় অনেকগুলো আসবে, ধীরে ধীরে আসবে। এটা একটা একটা করে এক্সিকিউট করতে হবে, ঠিক আছে? নেমের পরে দিতে যাচ্ছে, নেমের পরে এক্সিকিউট করাতে হবে। লিখে রাইট, ওগুলো আসতেছে, কেবল তো শিখতেছেন, তাই না? ওগুলো আসবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি নাম দিলাম, ইউজার নেম দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, এখন সাবমিট করি। এই যে ফোন নাম্বার, আবার দিলাম ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস হয়ে গেছে। এখন যদি দেই ইউজার নেম ফিল্ড ইজ এমটি, না ওইটা মনে টেক্সটটা চেঞ্জ করবে টেক্সট চেঞ্জ করা হয়নি। আচ্ছা, নেম ফিল্ড ইজ এমটি, তারপরে ইউজার নেম ফিল্ড ইজ এমটি, এটা ইউজার নেম। ইমেল নেম ফিল্ড ইজ এমটি, ফোন নাম্বার ফিল্ড ইজ এমটি। দিস স্যার এক ইয়েটা লিখতেছেন না মেবি হ্যাঁ, স্যার ভার ক্যারেক্টার আইডি কি মিলতেছে না? আচ্ছা, আমি আরেকবার দেখি। ঠিক আছে, স্যার গায়েব হয়ে যায় আবার ভুল যদি দেই, এটা যদি না দেই, স্যার ভ্যালুটা উঠাই দিলে না ভ্যালু নিয়ে নিচ্ছে স্যার টু তো নিয়ে নিচ্ছে স্যার ভ্যালুটা উঠাই ও ভ্যালু তো নাই, হ্যাঁ এখন তো ভ্যালুটা নাই, ভ্যালু তো এটাই হবে, তাহলে কাজ হবে। ওকে, আমাদের ভ্যালিডেশন করা শেষ, আমরা এখন ইনসার্ট করব। ঠিক আছে, এখানে ডাইরেক্ট বলবো ইনসার্ট করার সিনট্যাক্স কি জানেন? এসকিউএল এর সিনট্যাক্স ইনসার্ট ইনটু তারপর টেবিল সিলেক্ট সিলেক্ট ইনসার্ট ইয়ে করুন ইনটু টেবিল টেবিল নেম এবার Field. এগুলো নিয়ে তারপরে Name. values ভ্যালুস তারপরে values ভ্যালু, এটা ইনসার্ট করার কোড। এই কোডটা যদি আমরা পারফেক্টলি দিয়ে দেই, সেটা ইনসার্ট হবে। বুঝতে পারছেন? ইনসার্ট করার সিনট্যাক্স দেখছেন? ওকে, বোঝার কিছু নাই এখানে, এইটুকু মুখস্থ করা, কিন্তু অবশ্যই এখানেও বোঝার জিনিস আছে। ইনসার্ট ইনটু টেবিল নেম, এখানে আমাদের টেবিল নেম কি ছিল? ইউজার না স্টুডেন্ট? দ্যাট TBL
স্টুডেন্ট টেবিল নেম, ফিল্ডগুলো কি কি ছিল? নেম, কমা, তারপর ইউ নেম না ইউজার নেম? ওকে, আমাদের বেস্ট হচ্ছে এখানে যান, এই যে স্ট্রাকচারে ক্লিক করেন, এখানে একটা করে কপি করেন, এখানে পেস্ট করেন, কোনো ভুল হবে না। আর এই ফিল্ডগুলো লিখতে ভুল করলে যাবে না, ডেটা যাবে না। কপি পেস্ট। ঠিক আছে, এই ফিল্ডগুলোতে আমাকে ডাটা পাঠাবো। কোথায় থেকে পাঠাবো? এইখানে বলতে হবে কোথা থেকে পাঠাবো। প্রথমে নেম ফিল্ডে পাঠাবো। নেম ফিল্ডে কোন ভেরিয়েবল থেকে ডাটা পাঠাবো? নেম। তাহলে সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে ডলার নেম। বুঝতেছেন? এই যে এই নেম ফিল্ড এই ভেরিয়েবল থেকে যাবে। এই নেম ভেরিয়েবল আবার কোথায় থেকে পাবে? এই নেম নামে যে টেক্সট আছে সেইখান থেকে। তারপরে ডেটাটা কে ছিল? ইউজার নেম ছিল, তাই না? এই ইউজার নেম এই ফিল্ডে কোথায় থেকে ডাটা যাবে? কমা ইউজার নেম থেকে যাবে। তারপরে কমা ইমেল কোথা থেকে যাবে? জিমেল। না, ভেরিয়েবলগুলো স্ট্রিং এর মধ্যে ভ্যালু দিলে চলো। আচ্ছা, তাহলে আমরা সিনট্যাক্স থেকে যেটা পেলাম সেই অনুযায়ী ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে ফিল্ড নেম এন্ড ভ্যালুস এর ভিতরে এক্স্যাক্টলি কোন ভেরিয়েবল থেকে আমাদের এই ভ্যালুগুলো স্টোর হবে সেই ভেরিয়েবলগুলোর নাম এখানে ইনক্লুড করতেছি। একজন প্রশ্ন করছেন যে এটা স্ট্রিং এর মধ্যে কেন? ঠিক আছে, যখন একটা স্ট্রিং এর মধ্যে ভেরিয়েবল দেওয়া হয় ভ্যালুস এর মধ্যে, সেটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হয়। আবার যদি এটা খুঁজে না পাই, যেমন আমি এখানে এটা না দিয়ে আমি কোন একটা ভ্যালু দিলাম, এইটা তখন খুঁজে পাবে না, এটা ভ্যালু হিসেবেই ধরে নেবে। আর যদি ভেরিয়েবল হিসেবে দেওয়া হয়, ভেরিয়েবলটা খুঁজে ভেরিয়েবলের কাছ থেকে ভ্যালুটা জেনারেট করে নেবে। হ্যাঁ হ্যাঁ। তারপরে কি? ইমেল, ফোন নাম্বার, দেন স্ট্যাটাস। ওকে, এটা হচ্ছে আমার ইনসার্ট করার একটা প্রসিডিউর বা হচ্ছে সিনট্যাক্স অনুযায়ী একটা কমান্ড বলা হয় এটাকে। ঠিক আছে, কমান্ড করা হয় যে এসকিউএল এ এই ডাটাটা অমুক জায়গায় চলে যাও। স্যার আমরা ফর্মে মানে নেম যা কিছু দেই যা কিছু ইনপুট করি, বাট এই জায়গাতে শুধু ডাটাবেজের নাম অনুযায়ী মানে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন এই ইনসার্ট হয়েছে কিনা চেক করার জন্য আমরা এই টোটাল কাজটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো এবং এই টোটাল কাজটা একটা স্ট্রিং এর মধ্যে থাকতে হবে, মানে ডাবল ইনভাইটেড কমার মধ্যে থাকতে হবে। কেন? হ্যাঁ, এটা পরে বলতেছি। আচ্ছা, তার আগে আমি একটা ভেরিয়েবল লিখে দিলাম সিওম, মানে কমান্ড। মনে করেন একটা কমান্ড করতেছি কাকে? এসকিউএল এ ডাটাটা ইনসার্ট করার জন্য। এখন আসলে এই কমান্ডটা দিতে হয় MySQLi কোয়েরির মধ্যে। ঠিক আছে, কোয়েরির মধ্যে ওইটা আবার স্ট্রিং করে দিতে হয়। ওই যেমন এখানে একটু খেয়াল করেন, আমরা যখন কানেকশন দিলাম, ডেটাবেস কানেকশন দিলাম না, এখানে স্ট্রিং আকারে দেওয়া লাগতো না? দেখে দিলাম না? ওই স্ট্রিংটাই কিন্তু এখানে দিছি, তাই না? এই কমান্ডটা স্ট্রিং আকারে দিতে হয়, এজন্য আমি এই কমান্ডটাকে স্ট্রিং এর মধ্যে রাখলাম। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন কোন জায়গায় বোঝা যায়নি? আচ্ছা, আমি আগে শেষ করি, তাহলে বোঝা যাবে আসলে কমান্ড কোথায় দিতে হবে। ওকে, এখানে আমি আরেকটা রেজাল্ট নামে ভেরিয়েবল নিলাম, এর ভিতরে রাখলাম হচ্ছে কোন, এর ভিতরে কোয়েরি। হ্যাঁ, এক লাইনে করা যেত, আমি এক লাইনে করলে প্রবলেম হতো। এই যে দেখেন, মূলত এই কোয়েরি একটা ব্লেন্ডার দেখছেন তো নাকি? কিসের জন্য ব্যবহার করা হয়?
শরবত বানানোর জন্য এখানে যেটাই দেন সেটাকে ব্লেন্ড করে মিশ্রণ করে। তো এখানে এই কুয়েরি নামে যে ফাংশন, এর কাজ হচ্ছে এর ভিতরে যে ইনস্ট্রাকশন দেব সেই অনুযায়ী ডাটাবেজে ডাটা পাঠানো। মূলত ডাটা পাঠায় কে? কুয়েরি। ওকে, এখানে কানেকশন দেয় কে? মাইস্কুয়েল। এই জন্য তো এর ভিতরে দিছি, তাই না? তো এই কুয়েরি হচ্ছে কি করে, এর ভিতরে যে ইনস্ট্রাকশনটা দেব সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটাটা ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়া। তো ইনস্ট্রাকশন আমি যদি এখানে টোটাল এটা কাট করে এনে এখানে লিখতাম তাহলেই হয়ে যেত, কিন্তু স্ট্রিং এর মধ্যে বলতে হবে, এই জন্য আমি স্ট্রিং দিলাম। ওইটাই ভালো ছিল। হ্যাঁ স্যার ওইটাই না, একই, আমি জাস্ট বুঝাচ্ছি। দেখেন কোয়েরির মধ্যে এইভাবে বলতে হবে, ঠিক আছে? তো আমরা এর ভিতরে বললে একটু ঝামেলা হবে আর এলোমেলো হয়ে যেতে পারে, এই জন্য এটাকে ডিফারেন্স করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেই ভেরিয়েবলটা এখানে দিলাম। আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার বিষয়টা? এখন এই কোয়েরিটা কোথায় কাজ করবে? এই দেখেন এখানে কম দিছি, কানেকশন মানে এই যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, মনে আছে? এই কোন মানে কি? এই অ্যাড্রেস অনুযায়ী ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওই ডেটাবেসটা খুলে ভিতরে ডাটা দিয়ে আবার চলে আসবে। তো কোথায় ডাটা দিয়ে আসবে এটা বলতে হবে না, এই জন্য কোনের অধীনে এই কোয়েরি চালাবে। কি কোয়েরি চালাবে? এই যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন। ক্লিয়ার? এখন রেজাল্টের মধ্যে তাহলে একটা কি থাকবে? রেজাল্ট থাকবে ডেফিনেটলি, তাই না? রেজাল্ট থাকবে না যে আসলে এই ডাটাবেজে ডাটা গেছে কিনা। তাহলে আমরা সেই আগের মতোই ওই যে যেটা বললাম কানেকশন হয়েছে কিনা, না ইসেট দিলেও হবে, ইসেট দেওয়ার দরকার নাই, জাস্ট কম দিলাম। যদি সাকসেস হয় এখানে একটা মেসেজ দিবে, আদারওয়াইজ এখানে একটা এরর দিবে। ওকে, তাহলে আমরা এখানে বলি ইকো, এখানে রেজাল্টটা দিয়ে দেই। আবার এই লাইনটা এখানে লিখলেও হতো, আর অনেক শর্ট করা যাবে, এক লাইনের মধ্যে সব করা যাবে। আমি একটু ভিন্ন ভিন্ন করে করার চেষ্টা করতে যেন আমরা বুঝতে পারি। ইকো ডাটা সেভ, এলস ইকো something wrong। কি রং? এটা এই যে এখানে কি হয়েছে? ওইটা কনভার্ট করতে হবে। এখানে কনক্রিট দিয়ে এই কোণের মধ্যে যে ইরোডটা থাকবে সেই ইরোডটা এখানে দেখি। কানেকশনের ইরোড, আচ্ছা এমনি এখানেই সব ইরোড দেখাবো। এই ইরোডটা কই যাচ্ছে? কানেকশনে যাচ্ছে, ঠিক আছে? এই যে কানেকশনের সাথে কোন ইয়ে দেওয়া আছে না, কানেকশন। ওকে, আমরা দেখি টেবিলের নামটা ভুল আছে। টিবিএল স্টুডেন্ট। এখন নাম দেই, টেস্ট করি। ওকে, এখানে যান, চলে আসছে। ওকে, এখানে যাবে না, থাকবে, যদি রাখতে চান থাকবে, ওটা পরে স্যার এই সেম অবস্থাটাকে যদি আবার রিলোড দিই, মানে আবার সাবমিট করি, আবার যাবে, কুকি ডিলিট করতে হবে, ঠিক আছে? নাহলে আবার যাবে যতবার রিলোড দিবেন, রিসেন্ড করেন, একে যাবে। কিন্তু এখানে আমি যদি বলতে একই ডাটা যাবে না দুবার, একই আইডি দিয়ে বা একই নামের বা একই ইমেইলে বা একই ইউজার নামের একের অধিক যাবে না, সেটা আমাদেরকে কুয়েরি করে এখানে বলে দিতে হবে যে এই ডাটাটা ডাটাবেজ আছে কিনা, সেগুলো করা দেখবো। এখন বলেন, এতটুকু কোনো প্রবলেম আছে? নাই? সিরিয়াস? হ্যাঁ, অবশ্যই করতে হবে। আমি আজকে আপাতত এতটুকুই রাখলাম, কালকে আবার ইনসার্ট করব, ঠিক আছে? আবার প্রপার ইনসার্ট করব। এই যে চেকিং গুলো, ইমেল চেক করব আসলে ইমেল ঠিক আছে কিনা। এই ইউজার নেম 8 ক্যারেক্টারের নিচে নিবে না, তারপর নেম মিনিমাম একটা ক্যারেক্টার হতে হবে। তো এরকম ফোন নাম্বার 11 ডিজিটের নিচে নিবে না। এরকম আমরা কি করব? ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন করে ডাটাবেজে ডাটা পাঠাবো, আর এটা ফাংশনের মাধ্যমে পাঠাবো। কোনো কোয়েরি আছে?
ক্লিয়ার তো নাকি? বুঝতে পারছেন তো? স্যার বলেন। স্যার এই যে যেটা আমরা করলাম ডেটাবেসের জন্য এখানে তো আমরা রিলোড দিলে তারপর নতুন পেজ আবার রিলোড হবে, তারপর আমরা ইনপুট দিব আবার দিলে ডেটাবেসে আমাদের হ্যাঁ যাবে। তো এখানে রিলোড ছাড়াই স্যার যদি দেই আমরা সাবমিট করার পরে আবার ইনফরমেশন ফিল আপ করে submit হ্যাঁ তাই তো, সাবমিট দিলাম, রিলোড করতে হবে না তো, আবার দেন। reload না কিছুই দেওয়া লাগবে না। স্যার, আমার প্রশ্ন হচ্ছে চলে যায় কেন? কি চলে যাবে? ডেটা ইনসার্ট করে চলে যাবে। ডেটাটা চলে যাবে। কি করলে গায়েব হয়ে যায়? হ্যাঁ ওই ডাটাবেস সেভ হয়ে গেছে, সেভ হওয়ার পরে থাকার উচিত না। মিস্টেক করে তারপরে সেটা সেভ করে স্যার তাহলে কি হয়? কি? মানে হ্যাঁ ঠিক আছে, যদি ইরর হয় তাহলে থাকবে, এটা করে দিতে হবে। যদি ইরর হয় তাহলে ডাটাটাই যেমন ইরর, ডাটাটা চলে গেছে, হ্যাঁ সেই ক্ষেত্রে ডাটা অবশ্যই কি করতে হবে, রাখতে হবে, সেটা আপনাকে বলে দিতে হবে কখন থাকবে। হ্যাঁ ওইটা এখনই দেখাবো, এখন দেখালে বুঝবেন না। সমাধান না, করতে হবে। না আজকে হবে না, সময় নাই। স্যার ওই যে হোল্ড থেকে পাই। এই যে দিলাম, এই চলে গেল। কি হলো? এই দেখেন ডাটা চলে আসছে, ইরর দেখাইছে, তারপরেও স্যার ওটা ইমেল ঠিক আছে ইরর দেখাইছে তাও। অফ করে স্যার ওটা কিন্তু ইরর আসছে আমার ফ্রন্ট এন্ডে বাট হ্যাঁ তারপরেও আসছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? এগুলো আসবে না, জাস্ট একটা ফর্মালিটি দেখাও। কালকে জেনুইন ভাবে আমরা কি করব, ইনসার্ট করব। দোয়া করেন স্যার আমার দিকে ঘুম দাও স্যার।